আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে ডাইভারজেন্স কি এবং ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য আলোচনা করব। খেয়াল করুন, আমরা যখন গ্রেডিয়েন্ট পড়েছিলাম, গ্রেডিয়েন্টের মধ্যেও কিন্তু এইভাবে গ্রেডিয়েন্ট কি সেটা দেখেছি এবং গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য আমরা ম্যাথমেটিক্যালভাবে আলোচনা করেছিলাম। সেম একইভাবে ডাইভারজেন্সের ক্ষেত্রেও আমরা এই কাজটা করব, তবে ডাইভারজেন্সের অঙ্কটা একটু বড় হতে পারে, কিন্তু এটা খুবই সহজ। আপনারা বড় দেখে ভয় পাবেন না, এটা আমি খুব সহজভাবেই শিখিয়ে দেবো আপনাদেরকে। ওকে, তো চলুন। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলে দিই, এটা অনেক গুরুত্বপূর্ণ ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য, এই জন্য এটা সবার শিখতেই হবে আর কি। ঠিক আছে, তাহলে ডাইভারজেন্সটা কি এটা আগে একটু দেখে নিই সহজ ভাষায়। কোনো ভেক্টর ক্ষেত্র যেটা আমাদের হচ্ছে ভি এক্স ভি ভেক্টর সমান সমান যেটা এক্স ওয়াই জেড তিনটা ডিরেকশনই এটা কি করবে, নির্ভরশীল থাকবে। তাহলে এক্সের আই ডিরেকশন বরাবর আমরা বলতে পারি বি ওয়ান এক্স ওয়াই জে আই ক্যাপ, জে ডিরেকশন মানে ওয়াই ডিরেকশন বরাবর জে ক্যাপ বি টু জে ক্যাপ, এবং জেড ডিরেকশন বরাবর বি থ্রি কে ক্যাপ। তাহলে এরকম হলে ওই ক্ষেত্রের প্রত্যেক কি বিন্দুতে ব্যবকলন করা সম্ভব হলে, মানে অবশ্যই ব্যবকলন করা যেতে হবে, এরকম কন্ডিশন থাকলেই আমরা বলতে পারবো বি নেবলা এবং বি ভেক্টরের স্কেলার গুণফলকে কি বলে, ওই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স বা অপসারিতা বলে। তার মানে দেখা গেছে ক্ষেত্রটা কি ভেক্টর, তাহলে ভেক্টর ক্ষেত্রকে আমরা কি করতেছি এখন স্কেলারে নিয়ে আসতেছি। খেয়াল করেন, স্কেলারকে ভেক্টরে নিয়ে আসছিল কে, স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে নিয়ে আসছে গ্রেডিয়েন্ট। এটা কে করছিল, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর এখন ভেক্টরকে আবার স্কেলার করবে কে, ভেক্টরকে স্কেলার করে দিবে ডাইভারজেন্স। ডাইভারজেন্স ভেক্টরকে স্কেলার করে দিবে ডাইভারজেন্স, একদম সহজ হিসাব। তো এই জন্য বলতে পারি যে এটার ডাইভারজেন্স বা অপসারিত বলে। তার মানে ডাইভারজেন্সকে বলা হয়, মানে ডাইভারজেন্সকে আসলে কি করা যায় যে নেবলা ডট ভি বা ডিআইভি ডট ভি এইভাবেও লেখা থাকতে পারে। ঠিক আছে, এগুলো এইভাবে যদি লেখা থাকে আপনার কিন্তু বুঝে নিতে হবে যে এটাকে ডাইভারজেন্স করতে হবে। দেখবেন কিছু গাণিতিক সমস্যা আমরা আপনাদেরকে করিয়ে দিব যেখানে এইরকম সিম্বলও থাকবে। ঠিক আছে, তখন বুঝতে হবে যে এটাকে ডাইভারজেন্স করতে হবে। এইভাবে লিখে প্রকাশ করা হয়। অতএব আমরা বলতে পারি যে ভি ভেক্টর সমান ইন্টু এক্স কমা ওয়াই কমা জেড ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের গাণিতিক সংজ্ঞা হলো কি, এইটার গাণিতিক সংজ্ঞা হলো নেবলা। নেবলার ভ্যালুটা তো আমরা জানি, যেটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরে আমরা পড়ে আসছি, এটা বসিয়ে দিলাম। এবং এই ভি যেটা আমরা একটু আগে খেয়াল করলাম, এই যে এখানে এই মানটাকে আমরা চাইলে নিতে পারি। দেখুন, এইটা তো এক্স ওয়াই জেড প্রত্যেকটা বি ওয়ানটা তো এই তিনটা ফাংশনের উপরেই থাকবে, এই জন্য এটাকে আর বারবার লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা শুধু বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে অংশ পর্যন্তই আমরা এটাকে রাখতে পারি। এখন যেহেতু আই এর সাথে আই এর কম্পোনেন্টটা যাবে, জে এর সাথে জে কম্পোনেন্টটা চলে আসবে এবং কে এর সাথে কে কম্পোনেন্ট চলে আসবে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডেল ভি ওয়ান ডেল ডেল এক্স ভি ওয়ান ডেল ডেল ওয়াই ভি টু ডেল ডেল জেড ভি থ্রি। আর যেহেতু আই আই সমান সমান কত, আই ডট আই সমান সমান কত ওয়ান, এই জন্য বাকি একক ভেক্টরগুলো কিন্তু এইখানে নাই। খেয়াল করছেন, যেহেতু নাই ফলে এইটা কিন্তু এখন আর ভেক্টর নাই, এটা স্কেলার হয়ে গেছে। ওকে, কিন্তু গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু এটা ছিল। ঠিক আছে, এই কারণেই এটা কি হয়ে যায়, স্কেলার হয়ে যায়। তো অর্থাৎ আমরা বলতে পারি ডেল ডট বা ভি বা নেবলা ডট ভি একটা স্কেলার রাশি। অতএব কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের কৌশলটি হলো ডাইভারজেন্স, যেটা আমরা পূর্বে বলে নিয়েছি আপনাদের। এখন হচ্ছে মেইন জায়গায় আমরা চলে আসব, সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য। এই ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য কিন্তু একটু বড়, কিন্তু এটা খুবই সহজ। আমি আপনাদেরকে এত সহজলে এটা মানে এত সহজে এটা বুঝিয়ে দিব যে আপনারা এটা মানে একবার ক্লাসটা দেখলেই পারবেন। ঠিক আছে, আমার মনে হয় একবার দেখেই আপনি এটা না দেখে লিখতে পারবেন, এতটা সহজভাবে আমি বুঝাও। এবং দেখা গেছে এই যে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য, এটা আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারের যে বইগুলো আছে সেই বইগুলোর সাথে কিন্তু অত ভালো মতো লেখা নাই। ঠিক আছে, এক একটা বই এক এক রকম লেখা। এই নোটটা সম্পূর্ণ আমার হাতে তৈরি করা, যেটা দেখবেন আপনার বইয়ের সাথে কোনোটার সাথেই মিলবে না। কিন্তু
এটা খুব সহজভাবে শিখতে পারবেন, খেয়াল করেন। কোনো একটি পরিবাহীর প্রবাহ বিবেচনা করি। কিভাবে বিবেচনা করি? পরিবাহী ধরলাম, আমরা তরল পদার্থের কথাই চিন্তা করি। তরল পদার্থ কি করতেছে? এইদিকে এইভাবে কি হয়, ধরলাম তরল প্রবাহের ফ্লোটা এইদিকে কি হচ্ছে, মানে সে এই দিকে ডিরেকশন বরাবর প্রবাহিত হচ্ছে তরল পদার্থ, বা এটা এদিকে আমি এতটুকু মুছেই দিলাম। খেয়াল করেন, একটা তরল পদার্থ আছে যেটা পরিবাহী হিসাবে কল্পনা করতেছি, ওর ডিরেকশন এই দিক বরাবর। আচ্ছা, ধরা যাক প্রবাহের অভ্যন্তরে কোনো বিন্দু বা মধ্যবিন্দু যেটা, সেটা হচ্ছে কি, এই যে মানে আমার হচ্ছে এইখানে যে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারের একটা মাঝখানের যে পয়েন্ট সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই জেড, এটা নিলাম। কিন্তু এখানে বলতেছে প্রবাহের অভ্যন্তরে কোনো বিন্দু যেটা, সেটা হচ্ছে মধ্যবিন্দু পি সমান এক্স কমা ওয়াই জেড। তাহলে এই যে একটা প্রবাহ, এই প্রবাহের একটা মধ্যবিন্দু, এটা হচ্ছে পি। এই অংশটুকুকে আমরা ধরলাম পি, ঠিক আছে, যেটা আমার পিকচার আঁকা আছে। আমি এটা পিকচারের সাথে পরে আপনাদের দেখাবো। উক্ত বিন্দুতে প্রবাহীর বেগ বা ভেলোসিটি, তার মানে এই পি পয়েন্টে বেগটা কত আসছে? পি পয়েন্ট হচ্ছে বেগ, ভেলোসিটি হচ্ছে ভি, অর্থাৎ এইখানে ভেলোসিটিটা কত? বি আসবে। হ্যাঁ, আর ভেলোসিটি বা বেগ একটা ভেক্টর রাশি বিধায় একে ভেক্টর চিহ্ন দেওয়া হচ্ছে। তাহলে এর উপাংশগুলো কি কি হবে? এক্স, ভি এক্স, ভি ওয়াই, ভি জেড না? এখন এটা যদি হয়, তার মানে আমরা বলতে পারি ডিএক্স, ডিওয়াই, ডিজেড আয়তনের সামান্তরক, সেটা কি? এই যে ডিএক্স এটা হচ্ছে তার দৈর্ঘ্য, ডিওয়াই এটা হচ্ছে তার প্রস্থ বা উচ্চতা যেটাই বলি, ডিজেড তার হচ্ছে মানে উচ্চতা বা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এইভাবে হিসাব করতে পারি চাইলে। এটার মাধ্যমে আমরা টোটাল এই ঘনক বা সামান্তরিকের কি পাবো? আয়তনটা পেয়ে যাব। তার মানে এ বি সি ডি, তার মানে এ বি সি ডি হলো ই এফ জি এইচ, তার মানে ই এফ জি এবং এইচ, এই চারটা পয়েন্টের মাধ্যমে কিন্তু আমার এই পুরো সামান্তরিকটা চলে আসতেছে। একটা সামান্তরিক বিবেচনা করা যাক, যেখানে কি আছে? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3 বাহুর দৈর্ঘ্য কি? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। এক্স ওয়াই জেড কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এটা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই যে ডিওয়াই, আর জেড অক্ষ বরাবর মানে এই যে এইদিকে, তার মানে এটা হচ্ছে এই যে ডিজেড। তার মানে ডিএক্স, ডিওয়াই, ডিজেড, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু দেখলাম যে ডিএক্স, ডিওয়াই, ডিজেড পেলাম। এই হচ্ছে আমার চিত্রের সাথে প্রথম দিকের বর্ণনাটা। এইবার আমরা খেয়াল করব, এইখানে যেই প্রবাহীর প্রবাহটা আমরা কল্পনা করতেছি, মনে মনে ধরবেন যে এইখানে একটা প্রবাহী এইভাবে এদিক থেকে এইদিকে চলে যাচ্ছে, এদিক থেকে এদিকে সে এইভাবে কি হচ্ছে, ফ্লুইডগুলো এইখান থেকে এইভাবে এই পিকচারের ভিতর দিয়ে এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে, এইটার ভিতর দিয়ে এরকম চলে যাচ্ছে। এই কল্পনাটা করতে পারলে দেখবেন যে খুব সহজ হয়ে গেছে অঙ্কটা। এবার দেখেন যে বলা আছে, এখন তল ই এফ জি এইচ এর মধ্যবিন্দুতে প্রবাহীর বেগ জি ই এফ জি এইচ, খেয়াল করেন ই এফ জি এইচ কোনটা? ই এফ জি এবং এইচ, এইটার মধ্য দিয়ে কি হচ্ছে? প্রবাহীর বেগ, অর্থাৎ এই তল দিয়ে, এই যে তলটা খেয়াল করেন, এই তলের মধ্য দিয়ে কতগুলো মানে প্রবাহী বের হয়ে যাচ্ছে, সেটার ফ্লাক্স আমরা বের করব, ঠিক আছে, ফ্লাক্স। এই ফ্লাক্সটা বের করব আমরা এইভাবে, ফ্লাক্সটা এইভাবে বের করব যে বেগ মানে প্রবাহীর বেগ আর কি, শুধু বেগ দিলে হবে না কিন্তু, প্রবাহীর বেগ এবং যেই তলের মধ্য দিয়ে যাচ্ছে প্রবাহিত হচ্ছে ওই তলটা, এই দুইটা গুণ করলে আমরা কি পাবো? ফ্লাক্সটা পেয়ে যাব। সেম তাহলে আমরা দেখলাম যে ই এফ জি এইচ, এই যে ই এফ জি এইচ এর মধ্যবিন্দুতে প্রবাহীর বেগটা কত আসবে? এর মধ্যবিন্দুতে প্রবাহীর বেগটা আসবে এরকম যে, খেয়াল করেন এটার মধ্যবিন্দুতে এই যে মাঝখানের পয়েন্ট দিয়ে এটার
প্রবাহের বেগটা কি আসবে? আমরা বলেছিলাম যে ফার্স্টের এই অংশে ভেলোসিটি কত ভি না? এখন আমি যেহেতু শুধু এক্স অক্ষ বরাবর এই ভেলোসিটিটাকে কল্পনা করতেছি, ফলে আমার এটা কি হবে? ভি এক্স নিতে হবে। এখন ভেক্টর চিহ্ন দিলাম না দিলাম এটা কোনো ব্যাপার না, বাট ব্যাগ একটা ভেলোসিটি এমনি, বাট এটা তো এক্স অক্ষর দিকে আমি কল্পনাটা করতেছি এই ভেলোসিটিটাকে, এই ভেগটাকে না, এই দিক বরাবর চিন্তা করতেছি, তার মানে এটা হচ্ছে এক্সের দিকে চিন্তা করতেছি। এখন এক্সের দিকে চিন্তা তো করলাম, বাট এইখানে আমার ভেলোসিটি তো এই মাঝখানেটা হচ্ছে ভি, এই মাঝখানে হচ্ছে ভি এক্স, কিন্তু এটা তো এই তল ঘেঁষেও তো বের হয়ে যাবে, তার মানে ও হালকা ভেলোসিটিটা কিন্তু এই পাশে আরেকটু বৃদ্ধি পাবে, এই দিকটা বের হয়ে যাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে এই অংশটুকুতে, কিন্তু এই তল বরাবর কিন্তু কি হচ্ছে, এই তল বরাবর ভেলোসিটিটা কিন্তু এই মাঝখানের পয়েন্ট থেকে এদিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইএফজিএইচ যে তলটা, এই তলের মধ্যে কিন্তু ভেলোসিটিটা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমার এখানে কি আসবে, আর ডেল ভি এক্স পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ধরলাম যে এইটা যতটুকু আছে তার হালকা বৃদ্ধি পাচ্ছে। এখন আমি তো বলতেছি এটার মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, মধ্যবিন্দু পয়েন্ট মানে হচ্ছে তার কি, যে কোনো ধরেন এটা যদি একটা দৈর্ঘ্য হয়, এটার মধ্যবিন্দুতে যদি আমি এইটা ধরি, হ্যাঁ, এটার মধ্যবিন্দু কত, এটা না, এখন এইটার দৈর্ঘ্য যদি হতো ধরেন আমি বলতাম যে 4 মিটার, তাহলে এই 4 মিটার, তাহলে এইখানে কত, এখানে 2 হবে না মধ্যবিন্দুতে, টোটালটা যদি হয় 4 তাহলে মধ্যবিন্দুতে 2 হবে না, তার মানে কিভাবে হচ্ছে 4/2 করলে ভাগ করতে হবে, তাহলে আমার এই যে ডেল ভি বাই ডেল এক্সকে ভাগ করতে হবে 2 দ্বারা, কারণ তার মধ্যবিন্দু দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবাহটা, এইটা করার ফলে আমরা এই রাশিটা পাচ্ছি, এর মধ্যবিন্দুতে প্রবাহীর বেগটা হচ্ছে vx, আর ডেল vx ডিভাইডেড বাই কত, এই 2। এখন আপনি বলবেন যে ভাইয়া এইখানে তো আবার উপরে একটা ডেল এক্স দেখা যাচ্ছে, নিচে একটা ডেল এক্স দেখা যাচ্ছে, এইটার মানে তো বুঝলাম না। হ্যাঁ, এটা হচ্ছে উপরে নিচে এইভাবে নেওয়া যায়, আপনি চাইলে কাটাকাটি করলে সেটা কি হয়ে যায়, এরকম হয়ে যায়, vx সমান কত, vx প্লাস কত, ডেল vx ডিভাইডেড বাই 2, এরকমই হয়ে যাবে আর কি। এরকম ছিল না আমার, তখন আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, প্লাস ডেল vx বাই ডেল এক্স বা dx লিখতে পারি চাইলে, তাহলে ডেল এক্স ইন্টু কত, ডেল এক্স ডিভাইডেড বাই কত 2, এইভাবে লিখে দিতে পারি। সেটা কি, আপনি চাইলে এখানে ডি লিখতে পারেন অথবা ডেল লিখতে পারেন, কারণ ডি দ্বারা বোঝাচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভ, আর ডেল দ্বারা পার্শিয়াল ডেরিভেটিভ বোঝাচ্ছে, আর ডি দ্বারা ওইটার সাধারণ ডেরিভেটিভ বোঝাচ্ছে। এখন তার যদি চলক যদি একটাই থাকে, সাধারণ ডেরিভেটিভের চলক একটা থাকলে আপনি সেটাকে পার্শিয়াল বললেও যা ফলাফল আসবে, সাধারণ ডেরিভেটিভ বললেও একই ফলাফল আসবে, এই জন্য এটাকে চাইলে এভাবে লেখা যায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এইটা এইভাবে দেখলাম, কিন্তু এইখানে আমি যদি চাই আপনাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে বুঝিয়ে দিতে, সেটাও করা যায়। খেয়াল করেন, যেহেতু আমার এইখানের প্রবাহটা এখন তাহলে আমরা বলতে পারি যে তল EFGH এর মধ্যবিন্দুতে প্রবাহীর বেগটা আমার কি আসবে, প্রবাহীর বেগটা এইভাবে আসবে। দেখুন, খেয়াল করুন, এইখানে যেই ফ্লুইডটা প্রবাহিত হচ্ছিল, সেই ফ্লুইডটা আমরা খেয়াল করি যে এইভাবে আমার ফ্লুইডটা তো এই দিক থেকে এই পাশে চলে যাচ্ছে, এই পাশে চলে যাচ্ছে, তার মানে আমার এই মধ্যবিন্দুতে, এই মাঝখানের পয়েন্টটাতে, অর্থাৎ এইখান থেকে যদি আমি হিসাবটা ক্যালকুলেশন করতে চাই, ফ্লুইডটা তো এই দিক থেকে এদিকে বের হয়ে যাচ্ছে। এখন খেয়াল করেন যে এইখানে মাঝখানের পয়েন্টে আমার ভেলোসিটি কত ছিল প্রবাহীর, এদিকে যে প্রবাহীটা যাচ্ছে তার ভেলোসিটি এইখানে কত ছিল, এখানে ছিল না ভি। এখন আমি যদি সেটা শুধু এক্স অক্ষ বরাবর কল্পনা করি, সেটা কি হবে, ভি এক্স হবে না, এখানে এক্স অক্ষের জন্য তো শুধু এক্স হবে, এটা হচ্ছে ভি মনে করেন, তাহলে এক্স অক্ষের জন্য কত, ভি এক্স হবে, এক্স হলো। কিন্তু দেখা গেছে এই যে এটার যে মিডল পয়েন্ট, এই যে মাঝখানের পয়েন্ট, এই মাঝখানের পয়েন্ট দিয়ে যখন আমার ফ্লুইডগুলো যাচ্ছে, সেটা
কোন বাহুর মধ্য দিয়ে যাচ্ছে? এক্স না, এই যে এক্স না, এই এক্সের মিডল পয়েন্ট তো এটা তো এক্স এক্স ডিরেকশনের মিডল পয়েন্ট। তাহলে এক্স ডিরেকশনের মিডল পয়েন্ট মানে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই টু। এই ডিএক্স বাহুর মিডল পয়েন্ট হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই টু। কিন্তু আমার ফ্লুইড যখন এটা দিয়ে প্রবাহিত হবে, এটা দিয়ে যখন প্রবাহিত হয়ে এই তল দিয়ে এই তলে বের হয়ে যাবে, তখন বের হওয়ার অংশটুকুতে আমার ফ্লুইডের পরিমাণ বেশি থাকে, আর ঢোকার অংশতে ফ্লুইডের পরিমাণ কি থাকে? কমে যাচ্ছে। অর্থাৎ এই দিক থেকে তো এই দিকে সরে আসতেছে, মানে ফ্লুইডগুলো এইখানে যা ছিল তারটা এই পাশে সব চলে আসতেছে এই পাশে। তখন এই পাশে ফ্লুইডের ভেলোসিটিটা কম থাকবে, এই পাশে ফ্লুইডের ভেলোসিটিটা বেশি থাকবে। এই বেশি থাকার কারণে আমরা কি করব, এইখানে প্লাস কি খেয়াল করেন, বিএক্স তো ফার্স্টে ছিল, তাহলে এইটার ফ্লুইডের পরিবর্তনটা এখানে কতটুকু রেট অফ চেঞ্জটা বাড়তেছে সেটা কীভাবে বের করবো? সেটা হচ্ছে ডেল ভিএক্স ডিভাইডেড বাই ডেল এক্সের মাধ্যমে। অর্থাৎ এইটা হচ্ছে ফ্লুইডের পরিমাণটা, ফ্লুইডটা যা ছিল তার চেয়ে আমার মিডল পয়েন্ট খেয়াল করেন, এই যে এখানে যে পয়েন্টটা ছিল না, আমার ফ্লুইডটা তো এই দিক থেকে এই পাশে চলে যাচ্ছে। এখন এই মাঝখানের পয়েন্টের হিসাব করেই কিন্তু আমি হিসাবটা নিচ্ছি না। এই মাঝখানের পয়েন্টের হিসাব করলে এই পয়েন্টের ফ্লুইডের কিন্তু মানে ভেলোসিটিটা কম থাকবে, আর এই পাশে কিন্তু বেড়ে যাবে। এই পাশে ফ্লুইডের ভেলোসিটি কম, এই পাশে ফ্লুইডের ভেলোসিটি বেশি, কারণ এই তল দিয়ে প্রবাহিত হয়ে ও কিন্তু এই তলটা বের হয়ে যাচ্ছে। বহির্গামী যে ফলাফলটা সেটা হবে ফ্লুইডের পরিমাণ বেশি। কতটুকু বেশি? আমরা ধরলাম যে এটার চেঞ্জটা হয়তো অনেক বেশি না, হালকা বৃদ্ধি পাচ্ছে। এখন ওইটা কত হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারটাই তো আমরা হচ্ছে কীভাবে নিব, যে ভিএক্স যেটা সেটা তো অরিজিনাল ভেলোসিটি, তার সাথে এই পাশে যেহেতু বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়ার হারটা কতটুকু সেটা হচ্ছে ডেল ভিএক্স ডিভাইডেড বাই ডেল এক্স। আর এটা কোন বাহু দিয়ে যাচ্ছিল? এটা এক্স ডিরেকশন বরাবর যাচ্ছিল, এবং ডিএক্স বাহু বরাবর যেহেতু যাচ্ছে, আমরা তার মিডল পয়েন্টে যখন হিসাবটা করতেছি, মিডল পয়েন্ট হিসাব করা মানে হচ্ছে এই ডিএক্সকে 2 দ্বারা ভাগ করা, ডিএক্সকে 2 দ্বারা ভাগ করা। খেয়াল করেন, ধরেন আপনার কাছে একটা দণ্ড আছে, সেই দণ্ডটার কত 4 মিটার, আপনার মিডল পয়েন্ট মানে কত এই জায়গায়, তাহলে মিডল পয়েন্ট মানে 2 না? কীভাবে আসতেছে? 4 ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে 2, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। তাই আমরা কি করেছি, ডিএক্সকে আবার 2 দ্বারা ভাগ করে নিয়েছি। ওকে, তার মানে এখন এই বাহুর অর্ধেক মানে মানের মধ্য দিয়ে কতটা ফ্লুইডের ভেলোসিটি আছে সেটা নির্দেশ করতেছে। সেম এই অঙ্কটাই কিন্তু এখানে লেখা আছে, মানে এই রাশিটাই কিন্তু এখানে লেখা আছে। খেয়াল করছেন? তাহলে এইটা হচ্ছে আমার কোথায় জন্য, আমার এই ফ্লুইডের এই তলের এই পাশ দিয়ে, অর্থাৎ ফ্লুইড যেদিকে বের হয়ে যাচ্ছে সেই পাশ দিয়ে, আর যেই পাশ দিয়ে ফ্লুইড প্রবেশ করবে তাহলে সেইখানে কি আসবে? মাইনাস আসবে। বুঝাই যাচ্ছে, এটা যেহেতু প্লাস আসতেছে এটা মাইনাস আসবে। এই জন্য দেখুন যে এখানে বলতেছে আবার এ বি সিডি তলের মধ্য দিয়ে বিন্দুতে প্রবাহিত বেগটা কত আসতেছে? ভিএক্স মাইনাস ডেল ভিএক্স বাই এক্স বাই ডিএক্স বাই 2, মানে এইটা মাইনাস আসতেছে কেন? এইটা হচ্ছে এবিসিডি, এবিসিডি বলতে হচ্ছে এ বি সি ডি, তার মানে ফ্লুইডটা তো এই তল দিয়ে ঢুকে এই পাশে যাচ্ছে, তার মানে এই মিডল পয়েন্টে যেটা, এই মিডল পয়েন্টের এই পাশটুকু হচ্ছে মাইনাসের মানটা কমে যাচ্ছে, এখানে বেড়ে যাচ্ছে, এই জন্য এটা মাইনাস, ওই পাশেটা প্লাস। তো এই লাইনটা আমি একটু এখনই দেখিয়ে দিলাম, কারণ যেহেতু এই টপিকটাই পড়াচ্ছিলাম। এইবার খেয়াল করেন, যেহেতু আমার প্রবাহীর এই বহির্গামী তল বরাবর এটা চলে আসতেছে, তাহলে তার সাথে আমার যেহেতু ভেলোসিটি চলে আসতেছে, আমি একটু আগে বলছিলাম যে ফ্লাক্সটা কীভাবে বের করা যায়। ফ্লাক্সটা বের হয় প্রবাহীর বেগ ইন্টু কত, ওই তল দিয়ে মানে প্রবাহীটার যেই তলের মধ্যে দিয়ে প্রবেশ করে সেই তলের গুণফলটা। তাহলে ফ্লাক্সটা কি আসবে? প্রবাহীর ভেলোসিটিটা কি আসতেছে? বিএক্স প্লাস ডেল ভিএক্স ডিভাইডেড বাই ডেল এক্স আর ডিএক্স ডিভাইডেড বাই 2, এটা হচ্ছিল আমার কত? প্রবাহীর ভেলোসিটি। আর তলটা কি আছে আমার? তল হচ্ছে আমার ডি ওয়াই এবং ডি জেড তল দিয়ে যাচ্ছে। খেয়াল করেন, তাহলে ই এফ জি এই তলের উপর বহির্মুখী ফ্লাক্স বের হয়ে যাচ্ছে, যে ফ্লাক্সটা সেটা কি আসতেছে? এই ভেলোসিটি যা আছে সেটা লিখলাম, আর এখানে ডি ওয়াই বাই ডি জেড আসতেছে। কেন আসতেছে? খেয়াল করেন, এই তলটা এইটা দিয়ে কিন্তু যাচ্ছে, এই যে এই তলটা দিয়ে কিন্তু ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে। তাহলে এই তলটা কার উপর ডিপেন্ড করে? এই যে ডিজেড এবং ডি ওয়াই,
এই ডি ওয়াই এবং ডিজেডকে যখন আপনি গুণ করবেন তখন এই সম্পূর্ণ তলটাই কিন্তু আপনি পাবেন। খেয়াল করছেন? এই জন্য তল মানে ভেলোসিটি মানে প্রবাহীর মানে বেগ এবং তলকে গুণ করলে বা ক্ষেত্রকে গুণ করলে কিন্তু ফ্লাক্সটা পাওয়া যায়। এই জন্য আমরা সেই ফ্লাক্সটাই কিন্তু এখানে লিখছি যে বহির্মুখী ফ্লাক্স। ওকে, একইভাবে এটা তো আমি বুঝাইছি যে এটা মাইনাস কেন হচ্ছে সামনের দিকে, তাহলে এইটার ফ্লাক্সটা কি আসবে, এটার সাথে এই তলটাকে গুণ করলে, তাহলে এটার তলটা আবার কি আছে দেখি, এটার তো তল হচ্ছে এইটা না, এই যে এ বি সি ডি, এই তলটা, এই তলটা, তাহলে এইটার তল হচ্ছে এই যে ডিজেড, আর এটা যেহেতু আমার কি আছে ডি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর, তাহলে সরি এটা হবে ডিজেড, ডিজেড, তাহলে ডিওয়াই এবং ডিজেডকে গুণ করলেও আবার আমার এ বি সি ডি তলটা পাওয়া যাচ্ছে, এটার ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে। তার মানে তল বা তার ক্ষেত্রফলের সাথে প্রবাহের ভেলোসিটি গুণ দিলে আমার ফ্লাক্সটা পাওয়া যায়। এটা হচ্ছে কি ফ্লাক্স, অন্তর্মুখী ফ্লাক্স, এটা ভিতরে ঢুকতেছে, অন্তর্মুখী ফ্লাক্স, এই জন্য মাইনাস। মনে রাখবেন মাইনাস মানে হচ্ছে অন্তর, এটা আরেকটা শব্দ, অন্তর মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই এতটুকু অংশ দেখলাম। এইবার আমার এক্স অক্ষর দিকে আমার মানে অন্তর্মুখী ফ্লাক্স এবং বহির্মুখী ফ্লাক্স দুইটা পেয়ে গেছে না? এবার নেট ফ্লাক্স কতটুকু, অর্থাৎ যতটুকু ঢুকতেছে আবার যতটুকু বার হচ্ছে, এই দুইটারে বিয়োগ করলে যতটুকু আমার থেকে যাবে ফলাফলটা, ওইটাতে আমার মোট ফ্লাক্স বা নিট ফ্লাক্সটা, সেই নিট ফ্লাক্সটা আমরা এখন বের করে নেব। সেই নিট ফ্লাক্সটা কীভাবে বের করবো, এক্স অক্ষ বরাবর নিট ফ্লাক্সের পরিমাণটা কীভাবে আসবে, মানে বহির্মুখী ফ্লাক্স থেকে অন্তর্মুখী ফ্লাক্স বিয়োগ করা, মানে যেটা বের হয়ে যাচ্ছে সেখানে তো বেশি ফ্লাক্সের পরিমাণটা, ওইখান থেকে বেশিটা থেকে কমটা বিয়োগ করে দেওয়া। আর অবশ্যই দুইটার তলই যেহেতু সেম, ডিওয়াই বাই ডিজেড বরাবর যাচ্ছে, এটা তলটা কমন থাকতেছে, তাহলে এখন এই মাইনাসটা যদি তুলে দেই তাহলে এই রাশিটা কিন্তু লেখা যায় না, এই মাইনাসটা কি আসতেছে, এই মাইনাসটা সহ ভিএক্স চলে আসতেছে, আর এইখানে যেহেতু মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে অংশ। এখন দেখেন এই পজিটিভ ভিএক্স এই মাইনাস নেগেটিভ ভিএক্স কিন্তু কাটা গেল, আর এইটাকে একটা খেয়াল করেন, এইটাকে একটা এক্সের মতো চিন্তা করেন, এইটাকে আরেকটা এক্সের মতো চিন্তা করেন, তাহলে একটা এক্স আরেকটা এক্স, কয়টা এক্স হলো, দুইটা এক্স হলো না, দুইটা এক্স মানে টু ডেল ভিএক্স বাই ডেল এক্স ডিএক্স ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে দুইটা হলো। এখন এই যে সামনের টু আর এই পিছনের টু যদি কেটে দেন, আর এখানে থার্ড ব্র্যাকেটে কী ছিল আমার, ডি ওয়াই ডিজেড ছিল না, আর থার্ড ব্র্যাকেটে কী ছিল আমার, ওই যে ডিওয়াই ডিজেড, তাহলে ডেল ভিএক্স ডেল এক্স থাকলো, এখানে টু টু কাটা গেলে তাহলে ডিএক্স, এটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড থেকে যায়, এইটা থেকে যায় আর কি, এই অংশটুকু থেকে কাটাকাটি করলে। তো খেয়াল করেন এইটা হচ্ছে আমার কত, এক্স অক্ষের জন্য নিট ফ্লাক্স। এখন আমি এক্স অক্ষের জন্য নিট ফ্লাক্সটা পেয়ে গেছি, দেখা গেছে আমার যেই আয়তনটা ডি ও এক্স ডিওয়াই ডিজেড সেম থাকতেছে এক্সের জন্য, শুধু আমার চেঞ্জটা এক্স অক্ষ বরাবর আসতেছে, ডেল ভিএক্স আসতেছে আর ডেল এক্স আসতেছে, তাহলে আমি কি করব, ওয়াই অক্ষ বরাবরের জন্য এখানে ওয়াই আর এখানে ওয়াই করে দিব, জেড অক্ষ বরাবর এই জন্য এখানে জেড এখানে জেড করে দিব, তাইলেই তো হয়ে যায়। তাইলে আমরা বলতে পারি অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর নিট ফ্লাক্সের পরিমাণ হচ্ছে এই যে বি ওয়াই বাই ওয়াই, আর জেড অক্ষ বরাবর হচ্ছে ভি জেড ডিভাইডেড বাই জেড, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা অক্ষ বরাবর নিট ফ্লাক্সটা দেখে নিলাম। এইবার তিনটা ফ্লাক্সকে যোগ করলে, অর্থাৎ কোনটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটাকে যোগ করলে আমার যেই ফলাফল আসবে সেটাই হবে আমাদের ডাইভারজেন্স, ঠিক আছে? তো খেয়াল করুন যে এ বি সি ডি ই এফ জি এইচ, অর্থাৎ পুরো সামান্তরিক যেটা মানে ঘনকাকার যে সামান্তরিকটা, অর্থাৎ সামান্তরিক যে ঘনবস্তুর মাধ্যমে নিট বহির্মুখী ফ্লাক্সটা কি আসবে, টোটাল তিনটার যোগফল। তাহলে খেয়াল করেন সবাইয়ের সাথেই তো এই যে এখানে ব্যাপারটা এরকম ছিল, ডেল ভিএক্স বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডিএক্স ডিওয়াই ডিজেড প্লাস ডেল বিওয়াই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড নাকি, প্লাস ডেল ভিজেড ডেল জেড ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এই তিনটাকে যোগ করা না। তো আমরা একটা কাজ করি, এখান থেকে ডেল ভিএক্স ডিভাইডেড বাই ডেল এক্স লিখলাম প্লাস ডেল ভি ওয়াই বাই ডেল ওয়াই লিখলাম প্লাস ডেল জেড
ডেল ভি জেড ডিভাইডেড বাই ডেল জেড লিখলাম। এইবার সবগুলো থেকে এই যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এই তিনটাকে কি করলাম, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তিনটাকে কমন নিয়ে নিলাম। এই কমন নিয়ে নিলে যেই ফলাফলটা থাকে সেইটাই হচ্ছে এই মানটা, পুরো নিট ফ্লাক্সটা। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি সামান্তরিকের টোটাল বহির্মুখী ফ্লাক্সটা হয়, যতটুকু আমার নিট ফ্লাক্স ছিল, এটাকে যদি আমি একক আয়তনে ভাগ করি তাহলে আমার ওই আয়তনের জন্য মোট ফ্লাক্সটা বের হয়ে যায়। অতএব সামান্তরিকের ঘনকের প্রতি একক আয়তনে মোট বহির্মুখী ফ্লাক্সটা তাহলে কি হবে, তার মানে ওইটার যতটুকু ফ্লাক্স ছিল এই ফ্লাক্সের পরিমাণটাকে তার আয়তন দ্বারা কি করে দেওয়া, ভাগ করে দেওয়া। সেই জন্য খেয়াল করুন, উপরের মানটাকে লিখে নিলাম যা আছে তা, এটা যা আছে তা লিখছি, এই যে এখানে এই মানটাকে আমরা কি করে দিলাম, তার আয়তন দ্বারা ভাগ করে দিলাম। আয়তন মানে কি, ডিএক্স ডিওয়াই ডিজেড। ঠিক আছে, মনে আছে এই যে আয়তনটা, এই যে আয়তনটা ডিএক্স ডিওয়াই ডিজেড, এই তিনটাকে গুণ করলে টোটাল আয়তনটা পাওয়া যাচ্ছে হলো। সেই আয়তনটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা এটাকে লিখে দিলাম যে কত, ডিএক্স ডিওয়াই ডিজেড দ্বারা ভাগ করে দিলাম। এখন এই তিনটা ভ্যালু আর এই তিনটা ভ্যালু তো কাটাকাটি যায়, তাহলে কি থাকে, এই অংশটুকু থেকে যায় না। এইবার আপনারা খেয়াল করেন যে এর নিচের লাইনটা কি লেখা আছে, এই লাইনটা কিন্তু এইভাবেই লেখা আছে। আপনি একটু কষ্ট করে এইটার সাথে এইটা ডট গুণন করে দেখেন, আপনি এই উপরের রাশিটা পেয়ে যাবেন। আপনি এইটা থেকে এইটা হয়তো ভাবতে আপনার কষ্ট হতে পারে, বাট নিচেরটা থেকে যখন এটা চিন্তা করবেন দেখবেন একদম মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এবার চাইলে একটা কাজ করতে পারেন, এই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এই তিনটাকে সেপারেট করলেন প্লাস প্লাস আকারে, আর প্রত্যেকটা বিএক্স বিওয়াই বিজেডকেও আপনি সেপারেট করলেন, বিএক্স বিওয়াই বিজেডকে সেপারেট করলেন। এখন এদেরকে দুইটাকে আপনি গুণ আকারে লিখলেন। আপনি জানেন যে এটার গুণ আকারে আপনি লিখছেন, তাহলে প্রত্যেকটার সাথে ডেল আই ডেল জে ডেল কে, ডেল আই ডেল জে ডেল জে ডেল কে এইভাবে বসাতে হবে। ঠিক আছে, এইটা বসানোর পরে আপনি দেখেন যে এইটা কার মান, এটা নেবলার মানকে নির্দেশ করতেছে, এই জন্য নেবলা নিয়ে আসছে এই ডটের ডট, আর এটা এখন কার মানকে নির্দেশ করতেছে, ভেলোসিটির ভেক্টর মানকে নির্দেশ করতেছে, এই জন্য ভেলোসিটির ভেক্টর মান। এইটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মূলত আমাদের গাণিতিক রাশিমালা বা ভৌত তাৎপর্যের গাণিতিক রাশিমালাটা। তো এখন এতটুকু যেহেতু আমরা পারলাম, তাহলে আমরা এটার গাণিতিক রাশিমালা থেকে এবার তার ভৌত তাৎপর্যের একটা সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। সেই সিদ্ধান্তটা কি আমরা দেখি। সুতরাং এখন আমরা বলতে পারি কি বলতে পারি ডাইভারজেন্স সম্পর্কে। এক, ডাইভারজেন্স একটি স্কেলার ক্ষেত্র। দুই, প্রবাহের আয়তন বাড়লে কোনো বিন্দুর ঘনত্ব কি পায়, হ্রাস পায়, এটি ধনাত্মক মান, আয়তন বেড়ে গেছে। ধরেন আপনার যদি বুঝাই যে একটা সিলিন্ডারে এতটুকু একটা গ্যাসীয় সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আমার গ্যাসীয় কণাগুলো এইভাবে আসছে। এখন এটার আয়তন যদি আমি এইভাবে বৃদ্ধি করে দিই, তাহলে গ্যাসীয় অণুগুলো বা কণাগুলো সম্পূর্ণ এই আয়তনটাই কিন্তু কি করে নিবে, দখল করে নিবে নাকি। তাহলে আয়তন বাড়লে তাদের মধ্যে কি হয়, ঘনত্ব কমে যায় না, তারা একটার সাথে আরেকটার আন্তঃআণবিক দূরত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে না, এই জন্য এটার ঘনত্ব হ্রাস পায় এরকম। তাহলে এটা গ্যাসের ক্ষেত্রে বুঝাইলাম, তরলের ক্ষেত্রে হয়, প্রবাহীর ক্ষেত্রেও হয়। গ্যাস তো একটা প্রবাহী, বা বায়ু তো একটা প্রবাহী না। অর্থাৎ এটি একটা ধনাত্মক মান, অর্থাৎ যদি আপনার আয়তন বেড়ে যায় এটা একটা ধনাত্মক মান, তখন আবার কিন্তু ঘনত্ব হ্রাস পায়। সুতরাং এটাকে লেখা যায় নেবলা ডট ভি পজিটিভ ভিই, ভিই বলতে পজিটিভ বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে প্লাস ভিই। এই প্লাস ভিই হচ্ছে আসলে পিও, এই পজিটিভের সংক্ষিপ্ত বা একটা গাণিতিক বা সায়েন্টিফিক রূপ হচ্ছে ভিই। দেখুন পজিটিভের শেষের যে বিই, এই যে বিই, এই বিই না, এই বিই কে এইখানে লেখা হয়েছে বিই, আর পুরো এই পজিটিভ যেটা আছে এটার জন্য প্লাস লেখা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। এই যে মান ধনাত্মক, তো এই জন্য এটা পজিটিভ। দেখুন তাহলে এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা হচ্ছে এই দিক থেকে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল, সেই পয়েন্ট থেকে আমার চারদিকে কি পড়তেছে, প্রবাহীটা ছড়িয়ে পড়ছে, অর্থাৎ তার আয়তন বৃদ্ধি হচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে। সেম একইভাবে আরেকটা আছে আমাদের, প্রবাহীর আয়তন যদি সংকোচন হয়, যদি প্রবাহীটাকে আমরা ধরে চাপায়া নিয়ে আসি তাহলে তার ঘনত্ব বেড়ে যাবে।
অর্থাৎ প্রবাহীর আয়তনের সংকোচন হলে কোনো বিন্দুর ঘনত্ব কি পায়, বৃদ্ধি পায়। এটি কি ঋণাত্মক মান, অর্থাৎ আমার এটা হচ্ছে নেগেটিভ। ওই যে শেষের টিআই ভিই আছে না, ভিইর জন্য ভিই আর নেগেটিভের জন্য মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো দেখুন এটা হচ্ছে সবগুলো সংকোচন হয়ে আয়তনটাকে ভিতরের দিকে এই পয়েন্টটার মধ্যে নিয়ে আসতেছে। এটা হচ্ছে সেই চিত্রটাকে তার মানে রিপ্রেজেন্ট করছে। আর আরেকটা কি হতে পারে, যতটুকু আমরা কোনো গ্রহণ বা বর্জন ঘটে না, অর্থাৎ যতটুকু ঢুকছে ততটুকুই বের হয়ে যাচ্ছে, এরকম যদি হয়, তরলের আগত এবং নির্গত ফ্লাক্সের সমান, তরলের আগত ও নির্গত ফ্লাক্স যদি সমান হয় তখন কি হয়, এই ডাইভারজেন্সের ভ্যালুটা শূন্য হয়। দেখুন এখানে যতটা প্রবাহী ঢুকতেছে ততটা প্রবাহী কিন্তু কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। যতটুকু ঢুকলো ততটুকু বের হয়ে গেল, তার মানে আমার হচ্ছে বের হয়ে যাওয়ার অংশ থেকে যদি ঢোকার অংশটা বিয়োগ করি তাহলে শূন্য। এটা হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে তরলের আগত এবং নির্গত ফ্লাক্স কি হয়ে যায়, সমান তখন। অর্থাৎ আর বলতে পারি ডাইভারজেন্সের কোনো বিন্দুতে কোনো ভেক্টর ক্ষেত্রের উৎস এর মান কি পরিমাপ করে। তার মানে ডাইভারজেন্স কি করে, কোনো বিন্দুতে কোনো ভেক্টর ক্ষেত্রের উৎস কত এটার মান পরিমাপ করে, দিক কিন্তু পরিবর্তন করে, মানে ও পরিমাপ করে না। ফলে খেয়াল করুন, এই জন্য এটা হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। ও কোন দিকে যাচ্ছে, ও কি এই দিক বরাবর যাচ্ছে না এই দিক বরাবর যাচ্ছে না সোজা যাচ্ছে, এটা ওর জন্য মুখ্য না। ও চিন্তা করতেছে কতটুকু ঢুকলো আর কতটুকু বের হলো, এটা ওর হচ্ছে মুখ্য। এই জন্য এখানে দিকের প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আবার দেখেন এইখানে কিন্তু ছিল যে সংকোচন, আয়তনটা সংকোচন ঘটতেছে। এখন আয়তনটা কোন দিকে সংকোচন করতেছে ওইটা নিয়ে ও ডিল করে না, ওর কথা হচ্ছে সংকোচন হলেই ডাইভারজেন্স। আবার এখানে এটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স হবে। আবার এখানে মানে আয়তনটা বৃদ্ধি হচ্ছে, এখন আয়তন কোন দিকে বৃদ্ধি হচ্ছে, ডান দিকে বেশি না বাম দিকে বেশি, এটা ওর দেখার বিষয় না। ও হচ্ছে বৃদ্ধি হচ্ছে মানে হচ্ছে আমি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। ওকে, এই ছিল ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য। তাহলে আমি আশা করতে পারি আপনারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে এইটা পরীক্ষায় আসলে আপনারা লিখতে পারবেন। একটু বড় মনে হতে পারে কিন্তু সহজ, তো এটার ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু খুবই সহজ। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।